বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না, জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ নেতাদের। পেশি শক্তি ব্যবহার করে ক্ষমতায় আসা যাবে না, হুঁশিয়ারি এনসিপির। শাপলা প্রতীক পেতে আবারও আবেদন এনসিপির, না পেলে রাজনৈতিকভাবে মোকাবিলার ঘোষণা নেতাদের। দল নিবন্ধন পাওয়ার পর পর্যালোচনা করবে ইসি। হাইকোর্টের আদেশে টিউলিপের ফ্ল্যাট জালিয়াতির মামলার কার্যক্রম স্থগিত। তদন্ত চলা অবস্থায় স্থগিতাদেশ অস্বাভাবিক বলছেন আইনজীবী। আপিলের সিদ্ধান্ত দুদকের। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে অপপ্রচার চলছে বলেও জানান তিনি। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। রোববার দেশজুড়ে চলা নানা কর্মসূচিতে অংশ নেন বিএনপির শীর্ষ নেতারা। দল এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার সহ নির্বাচন পেছানোর জন্য পরিকল্পিত ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন নেতারা। বিকেলে গুলশানের একটি হোটেলে তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ নামের বইয়ের মোড়ক উন্মোচন করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। দলটি বারবার প্রমাণ করেছে ধ্বংসস্তূপ থেকে কিভাবে জেগে উঠতে হয়। বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপি প্রমাণ করেছে, প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। আজকে যে প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া। এদিন চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা রাজনীতিকে কলুষিত করে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তাদের জনগণ প্রত্যাখ্যান করবে। আজকে যারা বাংলাদেশের রাজনীতিকে আবার কলুষিত করতে চাচ্ছে, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তাদেরকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করবে। এর আগে সকালে সিলেট মহানগর বিএনপির বিশেষ সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, যারা মব করে অভ্যস্ত তারাই মিটফোর্ডের ঘটনাটি ঘটিয়েছে। সরকার তার ভিতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী দূষরদেরকে নিয়ে চলছে বলেই আজকে তারা অন্যায়কারী তাদের ডানে বামে সামনে বসে থাকে, তাদেরকে তারা ধরেও না। উদ্দেশ্য একটাই, গণতন্ত্রকে যাতে ফেরত আসতে না পারে সেটাকে প্রলম্বিত করা। গেল 10 মাসে জুলাই হত্যার বিচার সরকার করতে পারেনি বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। জনগণের সমর্থিত সরকার ছাড়া। শাতিলা শারমিন, সময় সংবাদ। পেশি শক্তি ব্যবহার করে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ করতে এনসিপির জুলাই পদযাত্রার 13তম দিনে পিরোজপুরে কথা বলেন তিনি। কেউ কেউ শুধু ক্ষমতা চায়, কিন্তু বিচার সংস্কার চায় না বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। রোদবৃষ্টি উপেক্ষা করি জাতীয় নাগরিক পার্টির 13তম দিনের জুলাই পদযাত্রা পিরোজপুর ও ঝালকাঠিতে। রোববার বিকেলে আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির কেন্দ্রীয় নেতারা আসেন ঝালকাঠিতে। স্লোগানে জুলাই বিপ্লবের নায়কদের স্বাগত জানান স্থানীয় নেতাকর্মীরা। শহরের ফড়িয়াপট্টিতে পথসভায় বক্তব্যে এনসিপি আহ্বায়ক বলেন, জনগণের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের সঙ্গে ঐক্য করবে না এনসিপি। দেশে ভয়ের সংস্কৃতি করে প্রশাসন দলীয়করণের চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন নেতারা। এমন একটা রাজনৈতিক দল আমরা তৈরি করতে চাই, যেই দলটা হবে গণমানুষের দল, যেই দলটা মানুষের সমস্যা নিয়ে কাজ করবে, মানুষের পাশে দাঁড়াবে, মানুষের মর্যাদা নিশ্চিত করবে। আমরা কোনো চাঁদাবাজদের, সন্ত্রাসীদের, দুর্নীতি মাফিয়া ব্যবসায়ীদের কোন দল হইতে চাই না। বাংলাদেশে মৌলিক সংস্কার এবং বিচার ছাড়া কোন সুষ্ঠু নির্বাচন আয়োজিত হতে পারবে না। এর আগে সকালে পিরোজপুরে পথসভায় নাহিদ ইসলাম বলেন, পেশি শক্তি ব্যবহার করে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। কিন্তু আমরা বলছি সংস্কার লাগবে এবং এই আওয়ামী লীগের বিচার লাগবে এবং একটা
পারবে। এই চাঁদাবাজদের অত্যাচারে তারা ব্যবসা করতে পারতেছে না ঠিক মতো। আপনারা ঢাকায় বিভৎসতম ঘটনাটা দেখেছেন, কিভাবে পাথর মেরে আমাদের এক ব্যবসায়ীকে দখলদারিত্বের অন্তর্গতদের কারণে মেরে ফেলা হয়েছে। এদিকে ঝালকাঠিতে প্রথমে ফায়ার সার্ভিসের মোড়, পরে শহীদ মিনার প্রাঙ্গণে এনসিপির পথসভা হওয়ার কথা থাকলেও বাধা দেন বৈষম্য বিরোধী কর্মীদের একাংশ। অপূর্ব অপু, সময় সংবাদ। আইনি বাধা নেই দাবি করে আবারও দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়ে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সিইসির সঙ্গে বৈঠক শেষে দলটির নেতারা বলেন, কাঙ্ক্ষিত মার্কা না দিলে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। এ সময় আওয়ামী লীগের নৌকা প্রতীক স্থগিত করার দাবি জানান তারা। এদিকে ইসি জানিয়েছে, দল নিবন্ধনের সময় পরবর্তীতে এনসিপির আবেদনের বিষয়টি পর্যালোচনা করা হবে। সম্প্রতি রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে আবেদন করে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলীয় প্রতীক হিসেবে শাপলা, কলম কিংবা মোবাইল ফোন বরাদ্দ চায় দলটি, কিন্তু 10 জুলাই ভোটের মার্কা হিসেবে শাপলা তালিকাভুক্ত না করার সিদ্ধান্ত নেয় ইসি। এ নিয়ে অসন্তোষ জানায় এনসিপি। এর মধ্যেই রোববার নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এনসিপির প্রতিনিধি দল। দলের নিবন্ধন দলীয় প্রতীক প্রবাসীদের ভোটার করার উদ্যোগ নিয়ে আলোচনা করে দুপক্ষ। সোয়া 2 ঘন্টার বৈঠক শেষে ব্রিফিংয়ে এনসিপির আইনজীবী জানান, শাপলাকে দলীয় প্রতীক করতে আইনি বাধা নেই, তাই দলের পক্ষে নতুন করে আবেদন জমা দেওয়া হয়েছে। এ সময় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকার যুক্তি তুলে ধরে দলটির প্রতীকও স্থগিত করার দাবি জানান তিনি। নৌকাকে কিন্তু এখনও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি, তো আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি যে আইনগতভাবে আপনারা নৌকাকে এই যে তালিকা, এই তালিকার ভিতরে রাখতে পারেন না যতক্ষণ না এটি সরকার তাদের এই আওয়ামী লীগের উপরে যে সাময়িক নিষেধাজ্ঞা আছে সেটি তুলে নেয়। শাপলাকে প্রতীক দেয়া না হলে রাজনৈতিকভাবে মোকাবিলা করার হুঁশিয়ারি দিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচনের আগেই ইসিকে পুনর্গঠন করতে হবে। আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। শাপলা প্রতীক চেয়ে সবার আগে আবেদন করে নাগরিক ঐক্য। তালিকাভুক্ত না থাকায় কেটলি পায় দলটি। 17 এপ্রিল ফের শাপলা প্রতীক চায় মাহমুদুর রহমান মান্নার দল। এর 2 মাস পর একই মার্কা চেয়ে আবেদন করে এনসিপি। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। প্রধান বিচারপতি নিয়োগ এবং জরুরি অবস্থা জারি সংক্রান্ত বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে, তবে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে একমত হতে পারেনি দলগুলো। রোববার দিনভর আলোচনা শেষে ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, আলোচনার অগ্রগতি অব্যাহত থাকলে চলতি মাসের শেষ নাগাদ জাতীয় সনদ তৈরি করবে কমিশন। এ সময় ঐকমত্য তৈরি হলে সনদ বাস্তবায়নে আইন এবং সংশোধনী কোনো বিষয় হবে না বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। মৌলিক সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার বেলা 11টায় শুরু হয় দ্বিতীয় দফার 12 দিনের সংলাপ। তৃতীয় দিনের মতো আলোচনা হয় প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার এবং জরুরি অবস্থা ঘোষণা প্রসঙ্গে। দীর্ঘ বৈঠকে জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার বিষয়ে একমত হয় রাজনৈতিক দলগুলো। তবে বিএনপি সহ অন্যান্য দলের দাবি অনুসারে প্রথম 2 জনের মধ্যে একজনকে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্বাচনের ইশতেহারে উল্লেখ করে সংখ্যাগরিষ্ঠতা পেলে সংবিধান পরিবর্তন করা যাবে মর্মে একমত হয় দলগুলো। একই সঙ্গে প্রধানমন্ত্রীর একক প্রতি স্বাক্ষরের পরিবর্তে বিরোধী দলীয় নেতা বা উপনেতাকে অন্তর্ভুক্ত করে মন্ত্রিসভার সিদ্ধান্তের ভিত্তিতে জরুরি অবস্থা জারির বিধান করার বিষয়ে একমত হয় দলগুলো। তবে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রসঙ্গে ঐকমত্য তৈরি হয়নি এদিনও। বৈঠক শেষে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, আলোচনার অগ্রগতি অব্যাহত থাকলে জুলাই মাসের শেষ নাগাদ জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে। দুটো বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে আজকে। এর একটি হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত, অপরটি হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত। অগ্রগতি অব্যাহত রেখে আমরা জুলাই মাসের শেষ নাগাদ একটি জাতীয় সনদে উপনীত হতে পারব। বিচার বিভাগকে বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনে একমত হওয়ার কথা জানালেও গঠন প্রক্রিয়া নিয়ে ভিন্ন মত জানায় দলগুলো। বিচারাঙ্গনকে তত্ত্বাবধায়ক সরকারের নিয়ে আসার কারণে যে পলিটিসাইজ করা হয়েছে সেটির বিরোধী। জরুরি অবস্থার রাজনৈতিক ব্যবহার, অপব্যবহার
এটা বন্ধ হওয়ার একটা জায়গায় আমরা পৌঁছতে পেরেছি। যখন আমরা আলাপ আলোচনা করে একটা সনদে স্বাক্ষর করব, এটা অনেকটা ম্যাগনা কার্টা হিসাবে এটা বিবেচিত হবে। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, মৌলিক বিষয়ে শুধু ঐকমত্য তৈরি হলেই হবে না, বাস্তবায়নের আইনগত ভিত্তি থাকতে হবে। যে সমস্ত মৌলিক বিষয়ে আমাদেরকে ঐকমত্যে আসতে হবে, নাম্বার 1, নাম্বার 2, এটার লিগেল ভিত্তি দিতে হবে, যাতে করে নোবডি ক্যান ডিনাই and nobody can avoid. বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত আলোচনায় জাতীয় ঐকমত্য সৃষ্টির স্বার্থে একমত হয়েছে বিএনপি। অমীমাংসিত তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়েও সুনির্দিষ্ট মতামত দেওয়া হয়েছে। বলেন, ঐকমত্যে পৌঁছালে তা বাস্তবায়নে আইন এবং সংশোধনী কোনো বিষয় নয়। জাস্টিস শাহাবুদ্দিনের ক্ষেত্রে ঐকমত্যের ভিত্তিতে হয়েছে, এটা ছিল কনস্টিটিউশনের বাইরে। পরে সেটাকে কনস্টিটিউশনালিটি দেওয়ার জন্য একটা সংবিধান সংশোধনী করতে হয়েছে। ঐকমত্যে পৌঁছালে আইন এবং সংশোধনী কোনো বিষয় না। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের 166টি সুপারিশের বিষয়ে 57টি সংলাপ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। চালের বাজারে অস্থিরতার মধ্যে কর্পোরেট খাতকে মিনিকেট বাজারজাত বন্ধের নির্দেশ দিয়েছে ভোক্তা অধিদপ্তর। 30 দিনের মধ্যে কার্যকর না করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। রোববার কারওয়ান বাজারে মত বিনিময় সভায় সিদ্ধান্ত বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ধানের জাত নেই, অথচ মিনিকেট চালে সয়লাভ বাজার। মূলত মোটা চাল ছাঁটাই ও পলিশ করে মিনিকেট নামে বাজারজাত করা হচ্ছে। 85 টাকা কেজি দরে এই চাল কিনে ঠকছেন ভোক্তা। এই অবস্থায় মিনিকেট নামে চাল বাজারজাত করা প্রতারণার শামিল উল্লেখ করে তা সরবরাহ বন্ধে কয়েক দফা উদ্যোগ নেয় সরকার, যদিও কাজের কাজ কিছুই হয়নি। এমন প্রেক্ষাপটে মিনিকেট চাল নিয়ে আবারও নতুন সিদ্ধান্তের কথা জানালো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আগামী 15 দিনের মধ্যে একটা ব্যবস্থা নেওয়া, যেটা সংশোধনমূলক ব্যবস্থা, সেটা হলো প্রধানত আমি বলবো যে এই ধরনের অনুযায়ী যেটা নীতিমালার সাথে বাধ্যত, আপনাদের কথা অনুযায়ী বাধ্যত সাংঘর্ষিক মনে হচ্ছে। আপনারা হ্যান্সফোর্ড ফ্রম টুডে আর এই নামে কোনো বস্তা বাজারজাত করবেন না। সরকারি সিদ্ধান্ত মেনে ধানের প্রকৃত নামেই চাল বাজারজাত করার প্রতিশ্রুতি দিয়েছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। তবে এক্ষেত্রে কৃষক ও মিল পর্যায়ে ধানের জাতের সত্যতা নিশ্চিত করার দাবি জানান তারা। ধান গবেষণা অনুযায়ী মিনিকেট বলে কিছু নাই, কিন্তু কৃষক কিন্তু মিনিকেট চাষ করতেছে, কৃষক মিনিকেট বিক্রি করতেছে, ট্রেডাররা মিনিকেট বিক্রি করতেছে, আমরা মিনিকেট কিনতেছি এবং আমরা মিনিকেট চাউল বিক্রি করতেছি। যখন আমরা জিরাসার নামে ব্যাগে দিয়েছি, জুট ব্যাগে, এটা গ্রহণযোগ্যতা পায়নি কাস্টমারের কাছে। আমরা যেহেতু বাজারে যখন যাচ্ছি তখন এটাকে জিরা ধান বলছে, তা আমরা যদি জিরা ধান নামেও, যদি জিরা চাল নামেও লিখি, তাহলে আবার কিন্তু অনুমোদিত যে শব্দ, ওই শব্দ তারা সাপোর্ট করে না। এমন দাবির মুখে প্রতিটি জেলায় ডিসিদেরকে অননুমোদিত চাল সরবরাহ ঠেকাতে কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হবে বলে জানান ভোক্তার ডিজি। আজকে আমি সব ডিসিকে ফোন করে বলবো যে যার যার ডিস্ট্রিক্টে মিল থেকে। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। সিন্ডিকেটের তৎপরতা ছাড়াই চলতি বছর হজ ব্যবস্থাপনার সব কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। বলেন, এবার সৌদিতে বাড়ি ভাড়া ও সার্ভিস চার্জ কমায় প্রথমবার সরকারি প্যাকেজের উদ্বৃত্ত 8,28,90,183 টাকা ফেরত পাচ্ছেন হাজিরা। আর হজ করতে গিয়ে 45 জন মারা গেছেন বলে জানান তিনি। চলতি বছর হজ ব্যবস্থাপনায় সংশ্লিষ্টরা সহ 87,200 জন পবিত্র হজ পালনে সৌদি আরব যান। হজের সব আনুষ্ঠানিকতা শেষে এরই মধ্যে দেশে ফিরেছেন 87,145 জন। সরকারি রোববার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এবছরের হজ ব্যবস্থাপনার সার্বিক দিক তুলে ধরেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। এ সময় সিন্ডিকেটের তৎপরতা আর হজ ফ্লাইট বিপর্যয় ছাড়াই চলতি বছর সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনা হয়েছে বলে দাবি করেন উপদেষ্টা। প্রায় 2000-এর মতো হাজির বিমানের যাত্রা অনুষ্ঠিত ছিল। বাংলাদেশ বিমানকে রাজি করিয়ে ওনাদেরও যাওয়ার ব্যবস্থা করেছি, ফলে একজন হাজিও ঢাকা বিমানবন্দরে ছিল না। স্বাধীনতার পরে বাংলাদেশের ইতিহাসে এই হজ ব্যবস্থাপনা একটা মাইলফলক হয়ে থাকবে। সৌদি আরবে এবার বাড়ি ভাড়া ও সার্ভিস চার্জ কম থাকায় সরকারি প্যাকেজে খরচ কমেছে জানিয়ে উপদেষ্টা বলেন, প্রথমবারের মতো 8,28,90,000 টাকা হাজিদের ফেরত দেওয়া হবে। ধর্ম মন্ত্রণালয় হজ প্রক্রিয়ায় কোনো ব্যবসা করেন না, আমরা কোনো লাভ করি না। বাড়ি টু বাড়ি, ডোর টু ডোর গিয়ে বাড়ি ভাড়া করেছেন।
নেগোসিয়েশন করে বাড়ি ভাড়া কমিয়েছেন। হাজির নাম্বার আমাদের কাছে আছে, তাদের অ্যাকাউন্ট নাম্বার আছে। আমরা খুব অতি সত্তর 8,28,90,183 টাকা, এই পরিমাণ টাকা একেবারে গ্র্যাজুয়ালি তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেব। হজ করতে গিয়ে শারীরিক নানা জটিলতায় ৪৫ জন হজযাত্রী মারা গেছেন এবং ৯ জন সৌদির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান ধর্ম উপদেষ্টা। ৪৫ জন হাজি মারা গেছেন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রশাসন ক্যাডারের সঙ্গে দ্বন্দ্বের জেরে শুরু হওয়া এনবিআরের আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় সরকার বিরোধী ষড়যন্ত্রে। একথা জানিয়ে জ্বালানি উপদেষ্টা বলেন, সরকারের আস্থা হারিয়েছেন এনবিআর কর্মকর্তারা, কাজ দিয়ে পুনরুদ্ধার করতে হবে তাদেরই। আরও জানান, এনবিআরের বদলে 2টি বিভাগ করতে এখন আর আপত্তি নেই কর্মীদের। অধ্যাদেশে ত্রুটি সংশোধন করা হবে বলেও জানান উপদেষ্টা। এনবিআর বিলুপ্ত করে 2টি আলাদা বিভাগ করার সিদ্ধান্তের বিরোধিতা করে 12 মে থেকে আন্দোলনে নামেন কর্মকর্তা কর্মচারীরা, যা চলে 29 জুন পর্যন্ত। এতে ব্যাহত হয় রাজস্ব আহরণ ও আমদানি রপ্তানি কার্যক্রম। ব্যবসা বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় খতিয়ে দেখতে গঠিত হয় উপদেষ্টা পরিষদ কমিটি। রোববার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক জ্বালানি উপদেষ্টা বলেন, এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর নাম থাকবে না, এর বদলে হবে নীতি ও বাস্তবায়ন বিভাগ। 2 বিভাগ করতে এখন আর আপত্তি নেই কর্মীদেরও। এনবিআর কিন্তু আর থাকবে না এবং এটা কিন্তু সবার জন্যই ভালো, কারণ এনবিআর নাম শুনলে মানুষ একটা লম্বা হাসি দেয়। এনবিআর এর 2টা ডিভিশনের কথা বলা হয়েছে, রাজস্ব নীতি ও রাজস্ব বাস্তবায়ন। এই 2টা বিভাগের যে সচিব কে হবে, এই জন্য একটা নীতিমালা করতে হবে। আন্দোলন করে এনবিআর কর্মকর্তারা অর্থনীতি ক্ষতিগ্রস্ত করে সরকারের আস্থা হারিয়েছেন বলে মন্তব্য করেন উপদেষ্টা। বলেন, প্রশাসন ক্যাডারের সঙ্গে দ্বন্দ্বের জেরে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় সরকার বিরোধী ষড়যন্ত্রে। সমস্যাটার সূত্রপাত হচ্ছে যে বিসিএস প্রশাসন ক্যাডারের সঙ্গে অন্যান্য ক্যাডারের যে বিরোধ, প্রথমে একটা নিরীহ আন্দোলন, একটা ক্যাডারের সমস্যা, ক্যাডারের প্রসপেক্ট, তো পরে এটা কিন্তু সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। শুধুমাত্র 2টি ক্যাডারের সদস্য নিয়ে রাজস্ব নীতি ও রাজস্ব বিভাগ গঠিত হবে, আমরা কমিটি থেকে মনে করি যে এটাও গ্রহণযোগ্য না। প্রশাসন ক্যাডারের খবরদারি, এটাও গ্রহণযোগ্য না। অধ্যাদেশটাতে কিছু মৌলিক ত্রুটি আছে, সেই ত্রুটিগুলি আমরা সংশোধনের জন্য সরকারকে পরামর্শ দেব। শুধু এনবিআর নয়, ভবিষ্যতে অন্য কোনো সংস্থা বা প্রতিষ্ঠানে কেউ যাতে সেবা বন্ধ করে আন্দোলন করতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। চট্টগ্রামের সাবেক মেয়র এমপির অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল পানি উন্নয়ন বোর্ড। জলাবদ্ধতা নিরসনে দখলমুক্ত জায়গায় জলাধার তৈরির পরামর্শ। গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা ও তার দোসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকদের যথাযথ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল। রোববার সকালে অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত মানববন্ধন থেকে সাদা দলের শিক্ষকরা বলেন, জুলাই গণ অভ্যুত্থান ঠেকাতে ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন গণহত্যার উন্মাদনায় মেতে ওঠেন, ঠিক তখনই শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক জঘন্যভাবে উস্কানি দেন। বলেন, নীল দলের কিছু শিক্ষকের বিরুদ্ধে অপরাধের তথ্য প্রমাণ থাকার পরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এরই মধ্যে প্রশাসন সামাজিক বিজ্ঞান অনুষদে ফ্যাসিস্টদের পুনর্বাসন করেছে বলে অভিযোগ করেন সাদা দলের শিক্ষকরা। অবিলম্বে দায়ী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সারা ক্যাম্পাসে নাম, ছবি সহ পোস্টার ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। গণহত্যার উৎসাহ দেওয়ার জন্য যে মিটিংটি হয়েছিল, সেই মিটিংয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপকরাও এখানে উপস্থিত ছিলেন। তাদেরকে চিহ্নিত করে তাদের বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। তাদের ব্যাপারে যদি কঠোর ব্যবস্থা নেওয়া না হয়, প্রয়োজনে আমরা ফ্যাকাল্টি সব জায়গায় বিলবোর্ডে তাদের ছবি দিয়ে তাদেরকে চিহ্নিত করে সবার সামনে এক্সপোজ করব। খুনি হাসিনার বিচার এবং তার সহযোগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আমি বিচার দাবি করছি এবং আমরা সবাই ইউনাইটেড থাকব। চট্টগ্রামে সাবেক মেয়র ও সংসদ সদস্যদের দখলে থাকা অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এসব জায়গা দখল করে অবৈধভাবে মিনি স্টেডিয়াম, রেস্তোরাঁ, গ্যারেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করা হয়েছিল।
জলাবদ্ধতা নিরসনে দখলমুক্ত স্থানে জলাধার নির্মাণ করার পরামর্শ পরিকল্পনাবিদের। বুলডোজার আর এক্সকেভেটর দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা, উদ্ধার করা হচ্ছে বেদখল জায়গা। চট্টগ্রামের উত্তর হালিশহর থেকে উত্তর কাট্টলী পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন লিংক রোডের দুই পাশে গড়ে ওঠা 40 একরের বেশি জায়গা এতদিন দখল করেছিলেন সাবেক মেয়র মঞ্জুর আলম, সাবেক সংসদ সদস্য দিদারুল আলম সহ আওয়ামী লীগ সরকারের দাপুটে নেতা এবং বিভিন্ন শিল্প গ্রুপ। এর আগে বেশ কয়েকবার উদ্যোগ নিলেও নানা বাধাই উচ্ছেদ করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর অবৈধ রেস্তোরাঁ, গ্যারেজ, মিনি স্টেডিয়াম সহ বিভিন্ন প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়। 40 একর জায়গার টার্গেট নিয়েছি আমরা 3 দিনের মধ্যে। আর এটার মধ্যে আমরা দেখলাম যে মিনি স্টেডিয়ামটা রয়েছে। 3 দিন কর্মসূচির প্রথম দিনে রোববার সকালে জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী সদস্যদের নিয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। আমাদের যে জায়গাগুলো বিরোধপূর্ণ এবং বিরোধপূর্ণ ছাড়া সেই জায়গাগুলো আমরা ডিমার্কেট করে দিয়েছি আগেই এবং খুব শান্তিপূর্ণভাবে আমরা এখানে আমাদের উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি। দখলমুক্ত করা বিস্তীর্ণ জায়গায় জলাধার করা গেলে নগরীর জলাবদ্ধতা শতভাগ নিরসন করা সম্ভব বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ। জলাধার যদি নির্মাণ করা হয় তাহলে এই পানিগুলো এখানে আসলে তাহলে জলাবদ্ধতা চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা প্রায় 100% কমে যাবে। দখলমুক্ত জায়গা কাঁটাতার দিয়ে ঘিরে ফেলে পানি উন্নয়ন বোর্ড, যাতে নতুন করে কেউ দখল করতে না পারে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ভারতে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি ট্যাগ লাগিয়ে বাংলাদেশে পাঠানো কিংবা আটক করা হচ্ছে। এই ঘটনা নিয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, আসাম, ওড়িশা, রাজস্থান, মহারাষ্ট্র ও দিল্লিতে বাংলা ভাষাভাষীদের আক্রমণের লক্ষ্যে পরিণত করা হচ্ছে। আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়েও প্রশ্ন উঠছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থান, উড়িষ্যা এবং দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে এখন বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি ট্যাগ দিয়ে চলছে ধরপাকড়। রাজধানী দিল্লির বাংলা ভাষাভাষী এলাকা বলে পরিচিত বসন্তকুঞ্জ এলাকায় বাঙালি পাড়ায় বাংলা ভাষায় কথা বলার অপরাধে পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মতো ঘটনাও দেশটির গণমাধ্যম জুড়ে জায়গা পাচ্ছে। শুধু তাই নয়, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছেন, জনগণনার নথিতে কেউ বাংলা ভাষা মাতৃভাষা হিসেবে দাবি করলে তাকে বিদেশি বলে চিহ্নিত করা হবে। পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও চলতি বাদল অধিবেশনে পশ্চিমবঙ্গ বিধানসভায় মমতা বলেছিলেন, বাংলায় কথা বললেই বাংলাদেশি ট্যাগ দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। এবার বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তৃণমূল নেত্রী। এদিকে উড়িষ্যা রাজ্যে গত কয়েকদিনে বিভিন্ন জায়গা থেকে প্রায় 350 ব্যক্তিকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ, তারা প্রত্যেকেই বাংলা ভাষায় কথা বলেন। এই ঘটনাতেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক শিবিরে। গেল কয়েক মাস ধরে ভারতের বিভিন্ন রাজ্য থেকে বাংলায় কথা বলা বহু ভারতীয় নাগরিককেও বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে পুশব্যাক করার অভিযোগ উঠেছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ইউরোপে অনিয়মিত অভিবাসনের ঢল ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ালেও থামানো যাচ্ছে না বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের যাত্রা। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ইতালিতে পৌঁছানো অনিয়মিত অভিবাসীদের মধ্যে বাংলাদেশিরাই শীর্ষে বলে জানায়। দেশটিতে চলতি বছর গেছেন 10,000-এর বেশি। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। চলতি বছরের প্রথমার্ধে ইউভুক্ত দেশগুলোই ঢুকেছে প্রায় 80,000 অভিবাসন প্রত্যাশী, যা গত বছরের তুলনায় 20% কম। ইউর সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের এক প্রতিবেদন অনুযায়ী পূর্ব ইউরোপের বলকান সীমান্তের দেশগুলোতে কড়াকড়ি আরোপের কারণে এই সংখ্যা কমেছে। একই সঙ্গে পশ্চিম আফ্রিকার দেশগুলো তাদের জনগণকে অবৈধ অনুপ্রবেশে নিরুৎসাহিত করতে পদক্ষেপ নেয় ইউর দেশগুলোতে অভিবাসন প্রত্যাশীর সংখ্যা আগের তুলনায় অনেকটাই কমেছে। ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী বছরের প্রথম 6 মাসে শীর্ষে রয়েছেন বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীরা। এরপর রয়েছে মিশর ও আফগানিস্তান। শুধু লিবিয়া উপকূল থেকেই ইতালিতে পৌঁছেছে 20,800 অভিবাসী, যা গেল বছরের তুলনায় 80% বেশি। ইতালির সরকারি হিসেবেও দেখা গেছে চলতি বছর দেশটিতে পৌঁছানো 32% অভিবাসন প্রত্যাশী বাংলাদেশি। জানুয়ারি থেকে 10 জুলাইয়ের মধ্যে ইতালিতে ঢুকেছেন 10,300-এরও বেশি বাংলাদেশি।
ইইউ জানিয়েছে ট্রানজিট দেশগুলোর সঙ্গে সমন্বয়ের ফলে সামগ্রিক অনুপ্রবেশ কমলেও সমুদ্রপথে মৃত্যুর মিছিল থামেনি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী এবছর ভূমধ্যসাগরে প্রাণ হারিয়েছেন অন্তত 760 জন। তবে এখনও বিপজ্জনকভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার প্রবণতা থামেনি বলে জানিয়েছে সংস্থাটি। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতে দক্ষিণ কোরিয়ায় মত বিনিময় সভা হয়েছে। কোরিয়া প্রবাসী ঐক্য পরিষদ ও কোরিয়া মুসলিম কমিউনিটি এই সভার আয়োজন করে। সভায় বক্তারা বলেন, স্বাধীনতা 54 বছর পরও ভোট দিতে পারেন না গণতান্ত্রিক অধিকার হরণের শামিল। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির জানান, নির্বাচন কমিশন আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। প্রবাসীরা মনে করছেন, এই ব্যবস্থায় সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলে জাতীয় উন্নয়নে তাদের ভূমিকা আরও জোরালো হবে। আমাদের অধিকার আছে বাংলাদেশের এই সরকার গঠনের জন্য আমাদের অবদানকে, আমাদের যে পলিটিক্যাল রাইট ভোট প্রদান, এটাকে প্রদান করার জন্য। দক্ষিণ কোরিয়া প্রবাসীরা চাই যে প্রবাসীদের ভোটাধিকারটা যাতে নিশ্চিত করা হয়। আমাদের যদি পোস্টাল ভোটিংটার ব্যবস্থা করা হয়, সেটি আসলে যে কোনো বাড়তে সম্ভব, তাহলে আমরা আমাদের নিজেদের মতামতের ভিত্তিতে আমরা নেতা নির্বাচিত করতে পারবো। সকলকেই আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েছি, লিগ্যাল নোটিশ পাঠিয়ে, এবং গতকালকে আমরা খবর পেয়েছি যে নির্বাচন কমিশন প্রাথমিকভাবে একটা সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে একটা ফরেন কোম্পানিকে তারা ইনভলভ করেছেন। ফরেন কোম্পানিকে ইনভলভ করে টেকনিক্যাল নো-হাউ গুলো ঠিক করছেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না, জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ নেতাদের। পেশি শক্তি ব্যবহার করে ক্ষমতায় আসা যাবে না, হুঁশিয়ারি এনসিপির। শাপলা প্রতীক পেতে আবারও আবেদন এনসিপির, না পেলে রাজনৈতিকভাবে মোকাবিলার ঘোষণা নেতাদের। দল নিবন্ধন পাওয়ার পর পর্যালোচনা করবে ইসি। এবং হাইকোর্টের আদেশে টিউলিপের ফ্ল্যাট জালিয়াতির মামলার কার্যক্রম স্থগিত। তদন্ত চলা অবস্থায় স্থগিতাদেশ অস্বাভাবিক বলছেন আইনজীবী। আপিলের সিদ্ধান্ত দুদকের। এই ছিল প্রবাসীর সময়ের, সঙ্গেই থাকুন সময়ের।